আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আমরা একাদশ শ্রেণীর মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটি পাঠ নিয়ে আলোচনা করব। আমরা কোন পাঠ নিয়ে আলোচনা করব, যা একটা স্লাইডের মাধ্যমে আমরা বুঝতে পারব যে আমরা এই পাঠ নিয়ে আলোচনা করব। এখানে গ্রুপ 1-এর মৌলের আকার ক্রমান্বয়ে উপর থেকে নিচে বৃদ্ধি পাচ্ছে এবং দ্বিতীয় স্লাইডে একই পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মৌলের আকার বাম থেকে ডানে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই দুইটা স্লাইড থেকে আমরা বুঝতে পারব যে আমাদের আজকের পাঠটা হবে পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি বিষয় শিখতে পারবে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা মৌলের আকার ব্যাখ্যা করতে পারবে, মৌলের আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করতে পারবে এবং একাধিক মৌলের মধ্যে মৌলের আকার ও আয়নীকরণ শক্তির তুলনা করতে পারবে। পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কি? এক কথা হচ্ছে এই যে নিউক্লিয়াস এবং এর বহিঃস্থিতস্তরে ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বকেই বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। নিউক্লিয়াস এবং বহিঃস্থিতস্তরে ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব, যা একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারবো। নিউক্লিয়াস এটা কিন্তু বহিঃস্থিতস্তর নয়, তার সুতরাং এটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতে পারি না। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সেটি নিউক্লিয়াস এবং বহিঃস্থিতস্তর ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ নিউক্লিয়াস হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞা আমরা কি বলতে পারি? কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র এবং সর্বশেষ স্তর শক্তি স্তর ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ পরমাণুর আকার নিয়ামকের পরিমাপক। পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞা আমরা একটু আগে বলেছি। এই পারমাণবিক ব্যাসার্ধই পরমাণুর আকার নিয়ন্ত্রণ করে। পরমাণুর আকার পরিমাপের জন্য পারমাণবিক ব্যাসার্ধ খুবই গুরুত্বপূর্ণ। এই পারমাণবিক ব্যাসার্ধ কয়েকটি উপায়ে পরিমাপ করা যায়। এক নম্বর হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সাধারণত এক পরমাণুক মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং বহিঃস্থ ইলেকট্রন মধ্যবর্তী দূরত্বকেই পারমাণবিক ব্যাসার্ধ বলে, কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে বা সমযোজী যৌগের ক্ষেত্রে, যেমন দ্বিপরমাণবিক মৌল হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদির ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করতে হলে সমযোজী বন্ধনের দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। অর্থাৎ সমযোজী বন্ধন এই দুটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। অপরদিকে ধাতব ব্যাসার্ধ হচ্ছে ধাতব বন্ধনের দুইটা ধাতুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলতে আমরা বুঝাই ভ্যান ডার ওয়ালস বন্ধনের, অর্থাৎ অপোলার সমযোজী বন্ধনের অণুর ভিতর ভ্যান ডার ওয়ালস বল হয়। সেই ভ্যান ডার ওয়ালস বন্ধনের একটি অণুর একটি পরমাণুর সাথে নিকটবর্তী অণুর একটি পরমাণুর মধ্যবর্তী নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ।
এই ব্যাসার্ধ থেকে আমরা পরমাণুর আকার নির্ণয় করতে পারি। আমাদের একটা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্যায় সারণী থেকে আমরা মৌলের ধর্ম, আকার, ইলেকট্রন বিন্যাস, অবস্থান, গ্রুপ ইত্যাদি নির্ণয় করতে পারি। পারমাণবিক ব্যাসার্ধের পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল এবং তার ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে। এবং আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক চার্জ বৃদ্ধি পেতে থাকে, মানে বহিস্থ স্তরে একটি করে ইলেকট্রন বেরোতে থাকে। তাই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণু নিউক্লিয়াসের সাথে বহিস্থ স্তর ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে। তাই পরমাণুর আকার বাম থেকে ডানে ক্রমান্বয়ে হ্রাস পায়। সোডিয়াম থেকে ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌলের বাম থেকে ডানে ক্রমান্বয়ে আকার হ্রাস পাচ্ছে। অপরদিকে পারমাণবিক ব্যাসার্ধের গ্রুপ ভিত্তিক সম্পর্ক, আমাদের গ্রুপ 1-এর মৌল দেওয়া রয়েছে এবং এর ইলেকট্রন বিন্যাস এবং এর আকারও দেওয়া রয়েছে। গ্রুপ 1-এর মৌলের উপর থেকে নিচে নতুন একটি শক্তি স্তর যুক্ত হচ্ছে। লিথিয়াম থেকে সোডিয়ামে গেলে একটি শক্তি যুক্ত হচ্ছে, সোডিয়াম থেকে পটাশিয়ামে গেলে নতুন আরেকটি শক্তি স্তর যুক্ত হচ্ছে। ফলে নিউক্লিয়াসের সাথে বহিস্থ ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসে বহিস্থ ইলেকট্রনের আকর্ষণ হ্রাস পায়। তাই একই গ্রুপের উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। এই উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পারমাণবিক ব্যাসার্ধ এবং পরমাণুর আকার সম্পর্কে জানলাম এবং এর গ্রুপ ভিত্তিক এবং পর্যায়ভিত্তিক সম্পর্কও আমরা জানলাম। এখন আমরা শিখব যে আয়নীকরণ শক্তি কি। আয়নীকরণ শক্তির মূল কথা হচ্ছে যে পরমাণু বহিস্থ স্তর থেকে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক চার্জে পরিণত যে শক্তির প্রয়োজন হয়, এটা হচ্ছিল মূল কথা। আমরা দেখি এটা একটা পরমাণু, সৌরশক্তিতে একটি ইলেকট্রন রয়েছে। আয়নীকরণ শক্তি হচ্ছে যে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত যে শক্তির প্রয়োজন হয়, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আমরা একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখছি যে ইলেকট্রন অপসারিত হয়ে ধনাত্মক চার্জে পরিণত হয়েছে। অর্থাৎ আয়নীকরণ শক্তি সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে গ্যাসীয় অবস্থায় একমোল কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর হতে একমোল ইলেকট্রন অপসারণ করে একমোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। যেমন সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন অপসারণ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে এবং 496 কিলো জুল পার মোল শক্তির প্রয়োজন হয়। মৌলের আয়নীকরণ শক্তি কিছু বিষয়ের উপর নির্ভর করে। পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। এবং পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালযুক্ত পরমাণু অধিক সুস্থিতর কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কের ব্যতিক্রম ঘটে। আমরা আয়নীকরণ শক্তি কি শিখলাম। এখন আয়নীকরণ শক্তি ও গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আমরা গ্রুপ 1-এর মৌল ইলেকট্রন বিন্যাস এবং আকার দেওয়া রয়েছে। আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচে পরমাণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, কারণ বহিস্থ স্তর থেকে এবং ইলেকট্রনের আকর্ষণ ক্রমান্বয়ে হ্রাস পায়। ফলে এর বহিস্থ স্তর থেকে ইলেকট্রন
অপসারণ করে ধনাত্মক আয়ন পরিণত হতে কম শক্তির প্রয়োজন হয়। তাই একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গ্রুপ 1 এর মৌলের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যেমন লিথিয়ামের 520 কিলোজুল এবং সিজিয়ামের 376 কিলোজুল। সুতরাং উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি হ্রাস পাচ্ছে। অপরদিকে আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক ধর্ম। আমরা দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত এর ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে এবং আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পায়, কারণ বহিস্থিত স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াস আকার ক্রমান্বয়ে বৃদ্ধি করে, তাই বাম থেকে ডানে পরমাণুর আকার হ্রাস পায়। যেহেতু পরমাণুর আকার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এই বহিস্থিত স্তর থেকে ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এখানে ধনাত্মক চার্জ বাড়ার সাথে বহিস্থিত ইলেকট্রন বাড়ে, সুতরাং আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত অর্থাৎ বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তোমরা একটু লক্ষ্য করো, এখানে দুটো ব্যতিক্রম রয়েছে। প্রথম ব্যতিক্রম হচ্ছে বেরিলিয়াম ও বোরনের মাঝখানে। বেরিলিয়ামের হচ্ছে 900, বোরন হচ্ছে 800। এখানে আয়নীকরণ শক্তির একটি ব্যতিক্রম রয়েছে। অপরদিকে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। নাইট্রোজেনের বেশি 1403 এবং অক্সিজেনের 1314। সুতরাং এখানে একটা ব্যতিক্রম রয়েছে। যদিও পর্যায়ভিত্তিক আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, তার মধ্যে দুটো ব্যতিক্রম রয়েছে। কেন এই ব্যতিক্রম তা আমরা নেক্সট স্লাইড দেখব। বেরিলিয়াম ও বোরনের আয়নীকরণ শক্তির তুলনা। বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই 2s এ দুইটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ পরিপূর্ণ অরবিটাল। আমরা জানি পরিপূর্ণ অরবিটাল হচ্ছে অধিক স্থিতিশীল। এই স্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। অপরদিকে বোরনের ক্ষেত্রে 2p অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ নয় এবং সুস্থিতিশীল ইলেকট্রন কাঠামোও নয়। সুতরাং এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তির প্রয়োজন হয়, তাই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরন থেকে বেশি। আরেকটা ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন আয়নীকরণ শক্তির তুলনা, অর্থাৎ নাইট্রোজেন আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি কেন? নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে 2p অরবিটালে 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে যা অর্ধপূর্ণ, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব সমান এবং স্পিন একই দিকে। এই অরবিটালটি অধিক সুস্থিতিশীল। এই সুস্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই নাইট্রোজেন আয়নীকরণ শক্তি বেশি। অপরদিকে অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2p অরবিটালে 4টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব সমান নয় এবং অরবিটালটি সুস্থিত নয়। সুতরাং এখান থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে কম শক্তির প্রয়োজন হয়, তাই নাইট্রোজেন এবং অক্সিজেন একই পর্যায়ে হলেও নাইট্রোজেন আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সোডিয়াম আয়ন গঠিত হয় কিন্তু সোডিয়াম 2 আয়ন গঠিত হয় না কেন? কারণ সোডিয়াম থেকে ইলেকট্রন অপসারণ করতে 495 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয় এবং সোডিয়াম আয়ন গঠিত হয়। এই সোডিয়াম আয়ন হচ্ছে স্থিতিশীল ইলেকট্রনিক কাঠামো, অর্থাৎ সোডিয়ামের একটি ইলেকট্রন অপসারণ করলে সোডিয়াম আয়ন গঠিত হয়। এটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন কাঠামো। এই স্থিতিশীল ইলেকট্রন কাঠামো থেকে ইলেকট্রন অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, 3200 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়, যেটা সম্ভব নয়। তাই সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন গঠিত হলেও সোডিয়াম 2 আয়ন গঠিত হয় না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা দলীয় কাজ দেবো। দলীয় কাজটা হচ্ছে যে এখানে অনেকগুলো মৌল দেওয়া রয়েছে, এই আয়নীকরণ শক্তির
ঊর্ধ্বক্রম অনুসারে তোমাকে সাজাতে হবে। মূল্যায়ন, আমরা এতক্ষণ যা শিখলাম দেখি আমরা কিছু মনে আছে কিনা আমাদের। 1 নম্বর হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে বাম হতে ডানে আনীকরণ শক্তি হ্রাস পায়। আমরা বলেছি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায় কিন্তু আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। সুতরাং 1 নম্বর হচ্ছে না। 2 নম্বর হচ্ছে গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, পরমাণুর আকার বৃদ্ধি পায়, অর্থাৎ বহিস্থ ইলেকট্রনের নিউক্লিয়াসে আকর্ষণ হ্রাস পায়, সুতরাং আয়নীকরণ হ্রাস পায়। সুতরাং এটা হচ্ছে না। গ্রুপের ক্ষেত্রে উপর হতে নিচে পরমাণুর আকার হ্রাস পায়, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বৃদ্ধি পায়, সুতরাং এটা হচ্ছে না। সুতরাং এখানে কোনটাই সঠিক না, তার সঠিক উত্তরটি হচ্ছে ঘ। নিম্নের কোনটির আকার বড়? এখানে নিম্নের আকার সবচেয়ে বড়, উত্তর খ। আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কার? উত্তর ঘ। বরণের কোন গ্রুপের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? গ্রুপ 18, কারণ এটা গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাস, সেটা আয়নীকরণ শক্তি খুবই বেশি, কারণ এটা স্থিতিশীল কাঠামো। তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া রয়েছে। মূল হচ্ছে এ ও বি, গ্রুপ হচ্ছে 5 6। আমরা বলেছিলাম যে আমাদের পিরিয়ডিক টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, পিরিয়ডিক টেবিল থেকে আমরা সহজেই জানতে পারবো। তো গ্রুপ 5-এ যেহেতু এটা দ্বিতীয় পর্যায়ের গ্রুপ, সুতরাং 5-এ হচ্ছে নাইট্রোজেন এবং 6-এ হচ্ছে অক্সিজেন। সুতরাং আমরা এখান থেকে দেখব এ ও বি এর আয়নীকরণ দুইবার তুলনা করো। আমরা একটু আগে পড়েছিলাম যে নাইট্রোজেন আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি। এই প্রশ্ন হচ্ছে সেটাই তোমরা লিখে নিয়ে আসবে। আর একটা বাড়ির কাজ তোমাদের দিয়েছি, আয়নীকরণের শক্তি ভার্সেস পারমাণবিক সংখ্যা। তো এখানে একটা গ্রাফ দেওয়া রয়েছে। এই গ্রাফ থেকে তোমাদের আয়নীকরণ শক্তির ক্রমাঙ্ক বিশ্লেষণ করতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।